নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মার্কেটে একটা খুবই ভালো রিকভারি দেখা গেছে। দেখুন, এটাকে তেজি বলা ঠিক হবে না। আমরা এই টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গিয়েছিলাম, সেখান থেকে সামান্য রিকভারি মাত্র এসেছে। আর এই রিকভারির পর অনেকের মনে একটা প্রশ্ন আসবে, এই যে যুদ্ধ এতদিন ধরে চলছিল, সেই যে যুদ্ধ সেটা কি থেমে গেল? তো বন্ধুরা, এর যে উত্তর সেটা হচ্ছে না, এই যে যুদ্ধ সেটা কিন্তু থামেনি। যদি এই যুদ্ধ থামতো তাহলে আমাদের যে মেন ইন্ডিকেটর রয়েছে, এই যে ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন, এখানে আমরা বিরাট বড় একটা ক্র্যাশ দেখতে পেতাম। প্রায় 15 থেকে 20% পর্যন্ত এই যে ক্রুড অয়েলের প্রাইস, সেখানে পতন দেখতে পেতাম। কিন্তু দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েলের প্রাইসে সেরকম বড় পতন নেই। অর্থাৎ এই যে যুদ্ধ সেটা কিন্তু এখনো আগের মতোই চলছে। তাহলে আমাদের এই ইন্ডিয়ান মার্কেট এটা বাড়ার পেছনের কারণ কি? মোটামুটি যদি একটা কারণের কথা বলি, তাহলে ট্রেড ডিল এই নিয়ে কিছু আপডেট সামনে এসেছে। তো কি সেই আপডেট, চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন এই কমার্স সেক্রেটারি রাজেশ আগরওয়াল, ইনি সেই ব্যক্তি রাজেশ আগরওয়াল। তো এনার তরফ থেকে এই ট্রেড ডিল নিয়ে কিছু বক্তব্য সামনে এসেছে এবং এটা অফিসিয়াল খবর। দেখতে পাচ্ছেন, সাইনিং অফ ইউএস ট্রেড ডিল পুট অন হোল্ড আনটিল ওয়াশিংটন ডিসাইড নিউ ট্যারিফ স্ট্রাকচার। মানে যতদিন না এই আমেরিকা তাদের দিক থেকে নতুন ট্যারিফ স্ট্রাকচার ঘোষণা করছে, ততদিনই আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেটা হোল্ড থাকবে। অর্থাৎ এই ট্রেড ডিল এটা কমপ্লিট হবে না। যেমনটা এর আগে বলা হয়েছিল এই মার্চের শেষের দিক করে এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেই যে সম্ভাবনা সেটা কিন্তু এখন অনেকটাই কমে আসছে। কারণ তারপরে অনেক কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি। আমেরিকার যে সুপ্রিম কোর্ট, তারা ট্রাম্পের এই ট্যারিফটাকে ইললিগাল ঘোষণা করেছে। তারপরে প্রথমে 10% ট্যারিফ বসিয়েছিল, তারপরে আবার 15% ট্যারিফ বসিয়েছিল। তো এই 15% ট্যারিফ মানে কি? আমাদের ইন্ডিয়াতে তো 18% ট্যারিফের কথাবার্তা হয়েছিল। তার মানে আমাদের ইন্ডিয়ার তুলনায় বাকি যে দেশগুলো তারা বেশি সুবিধা পাবে। এবং এই কারণটার জন্যই এই যে ট্রেড ডিল সেটাকে এখন হোল্ডে রাখা হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া এই যে রাশিয়ান অয়েল ইম্পোর্ট সেটা আগের থেকে অনেকটা বাড়িয়েও দিয়েছে। এবং আরো একটা জিনিস কি হয়েছে, এই আমেরিকান সরকার 16খানা দেশের উপর এই তদন্তও চালাচ্ছে যে তারা নির্দিষ্ট লিমিটের তুলনায় বেশি মাল তাদের দেশে এক্সপোর্ট করছে কিনা। এবং যার ফলে আমেরিকার যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচাররা তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রাজেশ আগরওয়ালজি তিনি কি বলছেন, এনি এগ্রিমেন্ট সাইন বাই ইন্ডিয়া উইল হ্যাভ টু বি নেগোসিয়েটেড এগেন দিস নিউ ফ্রেমওয়ার্ক। মানে নতুন ভাবে এরপরে যখন আমেরিকা ফ্রেমওয়ার্ক নিয়ে আসবে, তখন আমাদের ইন্ডিয়া সেই ব্যাপারটা নিয়ে আবার নেগোসিয়েশনে বসবে। যার মানে হচ্ছে বর্তমানে যে 18% ট্যারিফের কথাটা বলা হচ্ছে সেটা আরো বেশি কমতে পারে। তো এই সিগন্যালের পর মার্কেটে একটা ভালো র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে এর আগে যখন এই আমেরিকা ভারতের ওপর ট্যারিফ কমিয়ে 18% করেছিল, প্রথমে তো 50% ছিল, তার কিছুদিন পর সুপ্রিম কোর্ট কি করেছিল, এই ট্রাম্পের ট্যারিফটাকে অবৈধ ঘোষণা করেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি একটা হুমকিও দিয়েছিলেন, কি কান্ট্রিজ নট টু প্লে গেমস আফটার দিস স্কাটস রুলিং সেটব্যাক। মানে সুপ্রিম কোর্টের যে আদেশটা সেটা আসার পর ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিয়েছিলেন অন্যান্য দেশগুলো যেন এই ব্যাপারটাকে নিয়ে খেলার চেষ্টা না করে, মানে আমেরিকাকে প্রেসার দেওয়ার চেষ্টা না করে, এই যে ট্রেড ডিল সেগুলো ভেঙে ফেলার চেষ্টা না করে। তো এরপরে এটাই দেখার থাকবে যে ট্রাম্পের তরফ থেকে এই রাজেশ আগরওয়ালজির মন্তব্যের পরে কোনো কিছু বক্তব্য আসে কিনা। এছাড়াও যদি কথা বলি, এই যে গ্লোবাল মার্কেট সেগুলো একটা সময়ের পর থেকে ভালো পারফর্ম করা শুরু করেছিল। যেমন এই ডাউ জোন্সের ফিউচার্স দেখতে পাচ্ছেন একটা শার্প র্যালি এই বটম থেকে দেখিয়েছে, প্রায় 0.1%-এর কাছাকাছি এখনো বাড়া রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স, এখানেও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। এটাও প্রায় কিছুক্ষণ সময়ের মধ্যেই 0.1% বেড়েছে। আর যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, এই যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন ড্যাশ, ফুটসি, ক্যাপ 40, এগুলো বেশিরভাগই 12টা 12:30 এই সময় করে ওপেন হয় এবং এইগুলোতে পজিটিভ সিগন্যাল আমরা দেখতে পেয়েছি। এই ড্যাশ দেখতে পাচ্ছেন পজিটিভে ট্রেড করছে, তারপরে ফুটসি 100 এটাও পজিটিভে, ক্যাপ 40 0.28% বাড়া, ইউরো স্টক্স বেড়েছে 0.63%। আর যদি এশিয়ান মার্কেটগুলোর ব্যাপারে কথা বলি, এই যে জাপানের মার্কেট, এগুলো তো সকালেই বন্ধ হয়ে যায়, 0.13% পড়ে বন্ধ হয়েছে। এই পতন যে খুব বড় সেরকমটা কিছু নয়। তারপরে সাংহাই চীনের মার্কেট 0.26% পড়েছে। তারপরে এই হ্যাংস্যাং এটা দেখতে পাচ্ছেন আবার 1.5% বাড়া। তারপরে কোসপি এটাও 1.1% বাড়া। মানে বেশিরভাগ গ্লোবাল মার্কেট আজকের দিনে ভালো পারফর্মই করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ট্রেড ডিলের ব্যাপারে একটা নতুন আপডেট সামনে এসেছে, সেটাই কিন্তু মার্কেটকে মূলত আজকে ওপরের দিকে তুলেছে। এরপর যদি বিভিন্ন ইন্ডেক্সেস গুলো দেখি, এই নিফটি 50 দেখতে পাচ্ছেন 1.11% বেড়ে গেছে। আর এই নিফটি 50-র মধ্যে কি কোম্পানি থাকে, মূলত লার্জ ক্যাপ কোম্পানি থাকে। আর দেখতে পাচ্ছেন এই তেজিতে মূলত যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে সেগুলোই কিন্তু বেশি ভালো পারফর্ম করেছে। তারপরে নিফটি নেক্সট 50 এদের মধ্যেও লার্জ ক্যাপ থাকে, কিন্তু নিফটি 50-তে যে লার্জ ক্যাপ গুলো থাকে তার তুলনায় এই নেক্সট 50-তে থাকা কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ কম হয়। এটা 0.35% পড়ে গেছে। ব্যাংকিং সেক্টর ভালো পারফর্ম করেছে, এই নিফটি ব্যাংক 1.22% এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.5% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট একদম ফ্ল্যাট বলতে পারেন। তারপরে 100, 200, 500 এইগুলো মোটামুটি 0.5% থেকে 0.86% পর্যন্ত বেড়েছে। কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপ এগুলো খারাপ পারফর্ম করেছে সবই। এই মিড ক্যাপ 50 0.17% পড়া, মিড ক্যাপ 100 এটাও পড়েছে 0.27%। আর যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 50 0.39% এবং এই স্মল ক্যাপ 100 এটা পড়েছে 0.53%। এবং বর্তমানে যে বিভিন্ন ইন্ডেক্স পড়ছে, যখন রিকভারি আসবে তখন কিন্তু সব দিয়ে প্রথমে এই যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে সেগুলোতেই ভালো রিকভারি আসবে। তারই একটা ঝলক কিন্তু আমরা আজকের দিনে দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন আজকে লার্জ ক্যাপ কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে এবং সেখানে স্মল ক্যাপ, মিড ক্যাপ
এগুলো কিন্তু খারাপ পারফর্মই করেছে। আর যে নিফটি ফিফটি এটা দেখতে পাচ্ছেন 1.11% বেড়েছে। যদি যুদ্ধ বন্ধের কোনো অফিসিয়াল খবর চলে আসতো তাহলে এখানে প্রায় 3 থেকে 4%-এর কাছাকাছি তেজি আসতো। যেমনটা আমরা এর আগে যখন আমাদের ইন্ডিয়ার উপর ট্যারিফ 50% থেকে কমে 18% হয়েছিল তার পরের দিন দেখতে পেয়েছিলাম, কিন্তু সেরকম বড় তেজি এইটা ছিল না। আর ওভারঅল মার্কেট ব্রেক কেমন, আজকে পড়া শেয়ারের সংখ্যাই অনেকটা বেশি। মানে এই যে তেজি দেখতে পেয়েছেন, নিফটি ফিফটিতে তেজি এসেছে, সেন্সেক্স এ তেজি এসেছে, এইগুলো মূলত ইন্ডেক্স স্পেসিফিক। আজকে পড়া শেয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন 2212 খানা রয়েছে এবং বেড়েছে 1074 খানা। মোটামুটি একখানা বাড়া শেয়ারের সামনে দুখানা পড়া শেয়ার ছিল। আর বিভিন্ন সেক্টর গুলো কেমন পারফর্ম করলো, নিফটি অটো অনেকদিন পর ভালো পারফর্ম করেছে, 1.67% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.34% বাড়া, এফএমসিজি 1.14%, আইটি কিছুটা ডাউন হয়েছে, মিডিয়া 0.5%-এর উপরে পড়া, মেটাল 0.23% বেড়েছে, ফার্মা পড়ে গেছে 1.25%, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এগুলোতে মোটামুটি ভালোই একটা তেজি দেখা গেছে। তারপরে রিয়েলটি এটা 1.57% পড়েছে এবং মূলত এই অল্প দিনে এই যে নিফটি রিয়েলটি এটাই সব থেকে বেশি খারাপ পারফর্ম করেছে। যদি নিফটি রিয়েলটি একটু লম্বা চার্ট দেখি, এইখানে দেখতে পাচ্ছেন কিভাবে টপ থেকে পড়েছে। এক সময়ের হাই কত ছিল দেখতে পাচ্ছেন, এই 2024-এর মাঝামাঝি সময় করে এই যে হাই এটা প্রায় 1150-র কাছাকাছি ছিল এবং 52 উইকের হাই দেখতে পাচ্ছেন, মানে এক বছরের মধ্যে যে হাই সেটাও 1049 এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন এখন এই 700-র কাছাকাছি চলে এসেছে। এই টপ থেকে যদি মোটামুটি দেখেন প্রায় 38-40% এই নিফটি রিয়েলটিতে পতন দেখা গেছে এবং তারই সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকা যে কোম্পানিগুলো রয়েছে সেখানেও দেখতে পাবেন 50 থেকে 60% পর্যন্ত ডাউনফল দেখা যাচ্ছে। তবে তার আগে দেখতে পাচ্ছেন কিভাবে একটা বড় র্যালি এসেছিল এবং এরকম র্যালির পরে এরকম পতন কিন্তু স্বাভাবিক। আর আমাদের ইন্ডিয়ান রুপি এটা কেমন পারফর্ম করেছে, এই আজকের দিনে ইন্ডিয়ান রুপি এটা কিছুটা শক্তিশালী হয়েছে। কি কারণে শক্তিশালী হয়েছে, মার্কেটে এই রিপোর্টই ঘুরছে যে আরবিআই এই আমাদের ইন্ডিয়ান রুপিকে শক্তিশালী করার জন্য কিছু ডলার নিয়মিত বিক্রি করছে। কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডিয়ায় ডলার বিক্রি করলে কিছুই হবে না, কারণ অন্যান্য যে দেশ রয়েছে সেখানে কিন্তু এই ডলারের চাহিদা বাড়ছে। অর্থাৎ এই যে রুপি যেটা দেখতে পাচ্ছেন এই টপ থেকে পড়েছে মানে শক্তিশালী হয়েছে, সেটা আবার কিছুদিনের মধ্যেই দুর্বল হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আরবিআই সোল্ড ডলার্স ইন এফএক্স মার্কেট টু সাপোর্ট রুপি, মানে এই যে রুপি এত দুর্বল হয়ে যাচ্ছিল এটাকে ঠেকাবার জন্যই আরবিআই কে কিন্তু এই যে ডলার সেটা বিক্রি করতে হচ্ছে, মানে বাধ্য হয়ে ডলার বিক্রি করছে। আর কিসের জন্য আরবিআই কে বারবার ডলার বিক্রি করতে হচ্ছে, কারণ এই রুপি এটা বারবার দেখতে পাচ্ছেন দুর্বল হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এফআইআই দের যে সেলিং সেটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং এই ক্রুড অয়েলের প্রাইস এটা বেড়ে যাওয়ার কারণে আমাদের যে রুপি সেটাও দুর্বল হচ্ছে। এবং এর আগের সেশনে দেখতে পাচ্ছেন এটা অল টাইম লো লাগিয়েছিল এই 92.35 এবং এইখান থেকে কিছুটা শক্তিশালী করার জন্যই এই পদক্ষেপ আরবিআই কে নিতে হয়েছে। এরপরে ক্রুড অয়েলের প্রাইস এখানে তো কিছুটা পতন আজকে দেখা গেছে, তবে যখন মার্কেট ওপেন হয়েছিল তখন কিন্তু এই ক্রুড অয়েলের প্রাইসে ভালোই জাম্প ছিল। এখানে চার্টে দেখতে পাচ্ছেন বেশিরভাগ সময়টা সবুজে ট্রেড হয়েছে, এখন তো এই 102-এর কাছাকাছি চলছে। ওপেনিং এ দেখতে পাচ্ছেন প্রায় 106 এর উপরে চলছিল, তারপরে একবার পড়েছিল, তারপরে আবার সেই 106-এর কাছাকাছি উঠে গিয়েছিল এবং সেইখান থেকে এখন অনেকটাই দুর্বল হয়েছে, প্রায় $4-এর কাছাকাছি এই যে ক্রুড অয়েল এটা দুর্বল হয়েছে, যেটা আমাদের মার্কেটকে কিছুটা সাপোর্ট দিয়েছে। এবং এই ক্রুড অয়েলের প্রাইস এটা বাড়ার জন্য দেখতে পাচ্ছেন যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন ব্রোকার ডাউনগ্রেড করছে। যেমন এই এইচএসবিসি এরা দেখতে পাচ্ছেন এই বিপিসিএল, আইওসিএল, তার সঙ্গে সঙ্গে এইচপিসিএল এই কোম্পানিগুলোকে সব ডাউনগ্রেড করে দিয়েছে। এই যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে এই কারণের জন্য। কারণ কি, এই কোম্পানিগুলো আগে যে তেল কিনতো মানে পরিশোধিত তেল সেটা তো কম দামে কিনতো, কিন্তু এখন ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়ার কারণে এই যে বিপিসিএল বলুন, আইওসিএল বলুন, এইচপিসিএল বলুন, এদেরকে কিন্তু বেশি দাম দিয়ে এই যে পরিশোধিত তেল মানে ডিজেল, পেট্রোল এগুলো কিনতে হচ্ছে। কিন্তু সেই তুলনায় এরা কাস্টমারদের কাছে দাম বাড়াতে পারছে না। আপনি বা আমি যদি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল বা ডিজেল এইগুলো নিই, সেখানে তো এই কোম্পানিগুলো দাম বাড়াতে পারছে না, কারণ এই যে কন্ট্রোল সেটা থাকে গভর্নমেন্টের হাতে এবং সেই কারণের জন্যই এই কোম্পানিগুলোর যে মার্জিন সেখানে প্রেসার আসবে। আর এই কারণটাকে দেখেই এই যে এইচএসবিসি এরা কি করেছে, এই কোম্পানিগুলোকে ডাউনগ্রেড করেছে। তারপরে যদি দেখেন স্টকগুলোতে আজকে ভালোই প্রেসার এসেছে। এই এইচপিসিএল প্রায় 3.5% ডাউন, তার সঙ্গে সঙ্গে এই বিপিসিএল এটাও 4.5% পড়েছে। তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটাও পড়েছে প্রায় 5%-এর কাছাকাছি। কিন্তু যখন ধরুন এই ক্রুড অয়েল আবার আগের লেভেলে ফিরে যাবে মানে 60-70, তখন কিন্তু এই কোম্পানিগুলোতে আবার তেজি আসবে। যারা আজকে ডাউনগ্রেড করছে তারাই তখন দেখবেন এই স্টকগুলোকে কেনার জন্য রেটিং দেবে। আর এখানে এলপিজি নিয়ে কি নিউজ আসছে, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কি ব্যান করে দিয়েছে, যেসব ঘরে এই পাইপ গ্যাসের সাপ্লাই রয়েছে মানে পাইপের মাধ্যমে গ্যাস আসে তাদের থেকে এই যে এলপিজি অ্যাক্সেস সেটা ব্যান করে দিয়েছে। মানে যাদের ঘরে পাইপের গ্যাস আছে তারা এই এলপিজির যে কানেকশন সেটা কিন্তু নিতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে যাদের বাড়িতে এলপিজি রয়েছে তাদের কাছে এই অ্যাপ্রোচে যেতে পারে যে আপনারা এই পাইপ গ্যাসে নিজেদেরকে ট্রান্সফার করে নিন, কারণ এই পাইপ গ্যাসে গেলে কি হবে, এই যে গ্যাসের সাপ্লাই সেটা কিন্তু বজায় থাকবে। তো হতে পারে এই সময় যে বিভিন্ন এলপিজি কোম্পানিগুলো রয়েছে সেগুলো বাড়িতে বাড়িতে এই যে পাইপ গ্যাস এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করতে পারে। আর এই গোল্ড সিলভার এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে, এখানে তো ভালো পারফরমেন্স দেখা যাচ্ছেই না। এই গোল্ড ফিউচার্স এটা আজকে 1.17% ডাউন হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই সিলভার ফিউচার্স এখানেও দেখতে পাচ্ছেন 0.1%-এর কাছাকাছি পতন দেখা যাচ্ছে।
কারণ এরই উল্টো দিকে যে ডলার ইন্ডেক্স রয়েছে সেটা ক্রমাগতই শক্তিশালী হচ্ছে। আর এই যুদ্ধের খবর কি? এখানে দেখতেই পাচ্ছেন এই যে যুদ্ধ, এটা ইতিমধ্যেই 17 নম্বর দিনে প্রবেশ করেছে। যেখানে আমরা ভাবছিলাম 3 থেকে 4 দিনে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, সেখানে দেখতে পাচ্ছেন প্রায় হাফ মাস হয়ে গেল। এই দুবাইয়ের বিভিন্ন জায়গায় ফায়ার ইনসিডেন্ট দেখা গেছে। এই ইরানের তরফ থেকে এই যে অ্যাটাক সেটা করা হয়েছে। আর কোথায় হয়েছে অ্যাটাকটা? এই এয়ারপোর্টে হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন কিছু সময়ের জন্য এই যে ফ্লাইট এগুলো বন্ধ রাখতে হয়েছিল। আর এই ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন? ট্রাম্প ক্লেম ইরান ওয়ান্টস টু নেগোসিয়েট, মানে ট্রাম্প বলতে চাইছে ইরান তারা একটা ডিল করে নিতে চাইছে। এবং তারই সঙ্গে সঙ্গে ইসরায়েল এটাও দেখতে পাচ্ছেন একটা নতুন অ্যাটাক শুরু করে দিয়েছে। আগের থেকে এই যে অ্যাটাকের তীব্রতা সেগুলো কিন্তু অনেক বেশি বেড়েছে। আর এই স্টেট অফ হরমুজ এখানে কি অবস্থা? এখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আরো 7খানা দেশকে বলেছেন যাতে তারা তাদের দেশের যে ওয়ারশিপ রয়েছে বা যুদ্ধ জাহাজ এইগুলোকে স্টেট অফ হরমুজে পাঠায়, যার মাধ্যমে স্টেট অফ হরমুজ এটাকে সিকিউর করা যায়, অর্থাৎ ইরানের যে হামলা সেখান থেকে বাঁচানো যায়। তবে এখনো পর্যন্ত এই দেশগুলোর নাম সামনে রাখা হয়নি। এই আমেরিকা তারা এটাই বলছে এই যে স্টেট অফ হরমুজ এখান থেকে তো তাদের তেল যায় না, খুব কম যায়, এই 1%-এর কাছাকাছি যায়। কিন্তু সেখানে অন্যান্য যে দেশগুলো রয়েছে এই চায়না, এরা প্রচুর পরিমাণে তেল নেয়। মানে মূলত যেই দেশগুলো এই হরমুজ স্টেট দিয়ে তেল নেয় তাদেরকে কিন্তু এই কথা ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে। তবে দেখতে পাচ্ছেন এই যে চায়না, তাদের উপর এই যে ইরান তারা তো অ্যাটাক করছে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইন্ডিয়া, আমাদেরকেও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আর এই ইসরায়েল তারা কি বলছে? ইসরায়েল এখনো বলছে তারা এখনো 3 সপ্তাহ ধরে এই যে যুদ্ধ সেটা চালিয়ে যাওয়ার প্ল্যান রেখেছে। আর এই ডোনাল্ড ট্রাম্প তিনি যে তার দিক থেকে দাবি করছেন ইরান এই নেগোসিয়েশনের জন্য রাজি হয়েছে, তাহলে আমেরিকা তাদের দিক থেকে কি বলছে? ইউএস নট রেডি টু সিক ডিল টু এন্ড ওয়ার উইথ ইরান। মানে মনে হচ্ছে এই ডিলের মাধ্যমে যুদ্ধ বন্ধ হওয়াটা অসম্ভব, মানে যুদ্ধের মাধ্যমে এই যে যুদ্ধ সেটা শেষ করার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। আর এই অল্প কয়েকদিনের মধ্যেই এই চীনের যে প্রেসিডেন্ট জাই জিনপিং, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা সামিটে দেখা করার কথা ছিল, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প দেখতে পাচ্ছেন এই সিগন্যাল দিয়েছে কি ডিলিং, মানে এই যে সাক্ষাৎকার এটা দেরি হতে পারে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন ইফ চায়না ফেলস টু হেল্প রিওপেন স্টেট অফ হরমুজ, মানে এই আমেরিকার ডাকে চায়না যদি স্টেট অফ হরমুজ এটাকে ওপেন করাতে তাদের সাথ না দেয়, তাহলে কিন্তু এই যে জাই জিনপিং এর সঙ্গে ডিল সেটা দেরি হতে পারে। মানে একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু করছেন। আর এরপরে চলুন কিছু কোম্পানির ব্যাপারে নিউজ আসছে দেখা যাক। এই আদানি পাওয়ার দেখতে পাচ্ছেন 5.5%-এর উপরে বেড়েছে। এই আদানি গ্রুপের খুবই স্ট্রং একটি কোম্পানি। কি কারণে বেড়েছে? কোম্পানি দেখতে পাচ্ছেন একটা লেটার অফ অ্যালটমেন্ট পেয়েছে। কিসের ব্যাপারে? 1600 মেগাওয়াট লং টার্ম পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এবং এই অর্ডারের পরে এই স্টকে ভালো তেজি এসেছে। কোথা থেকে পেয়েছে এই অর্ডার? দেখতে পাচ্ছেন এই মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা এমএসইডিসিএল, এদের তরফ থেকে এই অর্ডার কোম্পানি পেয়েছে। তারপরে আজকে ফার্টিলাইজার সেক্টরে কিছুটা প্রেসার দেখা গেছে। কি কারণের জন্য? এই গ্লোবাল টেনশনের জন্য দেখতে পাচ্ছেন চায়না কি করেছে? এই যে ফার্টিলাইজার এক্সপোর্ট সেখানে বিভিন্ন কন্ট্রোল এনেছে, মানে আগের থেকে এই যে এক্সপোর্ট সেটা আরো কঠোর হয়ে দাঁড়াবে। আর এই ইন্ডিয়ার যে ফার্টিলাইজার কোম্পানিগুলো রয়েছে তারা চায়না যে ফার্টিলাইজার সেগুলোকে ব্যবহার করে থাকে, সেই কারণে যদি দেখেন দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টের মতো কোম্পানি প্রায় 5.5% ডাউন হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে আরসিএল এখানে প্রায় 4.5% ডাউনফল দেখা গেছে। তারপরে কোম্পানি শ্রী সিমেন্ট লিমিটেড প্রায় 2%-এর কাছাকাছি বাড়লো। এইখানে কোম্পানির জন্য কিছু খবর এসেছে। কোম্পানি দেখতে পাচ্ছেন একটা নতুন প্ল্যান্ট ওপেন করেছে, নিউ সিমেন্ট মিল ওপেন্স এট কোডলা প্ল্যান্ট। বুঝতে পারছেন এখান থেকে কোম্পানির যে রেভিনিউ প্রফিট এগুলো বাড়বে, এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির টোটাল যে ক্যাপাসিটি সেটা 70 MTPA তে পৌঁছে গেছে। এরপরে এই অয়েল মার্কেটিং সেক্টরে কাজ করা দুটো কোম্পানি এমআরপিএল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে চেন্নাই পেট্রো, এখানে দেখতে পাচ্ছেন তেজি দেখা গেছে। এই এমআরপিএল প্রায় 15% এবং তারই সঙ্গে সঙ্গে এই চেন্নাই পেট্রো এটাও 6%-এর উপরে বেড়েছে। এর পেছনের কারণ কি? এইখানে দেখুন এই যে ইলারা ক্যাপিটাল এই যে ব্রোকারটা রয়েছে, এরা এই ব্যাপারে হাইলাইট করেছে কিসের ব্যাপারে? এই যে ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, এই কারণে এই যে স্ট্যান্ডালোন রিফাইনারি গুলো রয়েছে সেগুলো বেনিফিট পেতে পারে। আর এই রিপোর্টের পরে স্টক গুলোতে তেজি এলো। এরপর আরো কিছু স্টক বেড়েছে, যেমন তেজস নেটওয়ার্ক প্রায় 5.5%, তারপরে সিটি ইউনিয়ন ব্যাংক 3.67%, গণেশা ইকোস্ফিয়ার এটা 7.26% বেড়েছে। তারপরে সারেগামা ইন্ডিয়া এটা 3%-এর উপরে বাড়া। আল্ট্রাটেক সিমেন্ট এটা তো একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে সিমেন্ট সেক্টরে খুবই স্ট্রং একটি কোম্পানি। এই 11,000 টাকার কাছে বর্তমানে ট্রেড করছে। বিড়লা গ্রুপের কোম্পানি প্রায় 4.5% আজকের দিনে তেজি দেখিয়ে দিয়েছে। আর আজকের দিনে মূলত এই বড় বড় যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে সেখানে তেজি দেখা গেছে। তারপরে ওলা ইলেকট্রিক আজকের দিনে এই 52 উইকের লো লাগাবার পর এটাই কোম্পানির অল টাইম লো। এই বোটম থেকে কিছুটা রিকভারি এসেছে মাত্র। এই নিচু থেকে প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে। আর টপ লুজার কোনগুলো রয়েছে? সব থেকে বেশি যে শেয়ারটা আগে পড়েছে সেটা হচ্ছে এই আইডিবিআই ব্যাংক লিমিটেড 17.22% পড়া, এবং শুরু থেকে দেখতে পাচ্ছেন প্রেসার ছিল, মানে খবর মার্কেট খোলার আগে এসে গিয়েছিল। কি খবরে পড়েছে? এখানে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিটা রয়েছে এটা কিন্তু 2 বছরের মধ্যে এই প্রথম এত খারাপ পারফরমেন্স দেখালো। কি হয়েছে কোম্পানির? রিপোর্ট স্টেক সেল বিটস স্ক্র্যাপ, মানে এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। যদি কোম্পানির এই প্রোমোটার হোল্ডিং দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোমোটার এদের কাছে কত পার্সেন্ট শেয়ার হয়েছে? এই 94.72%। আর এর প্রোমোটার কারা? এখানে দেখতে পাচ্ছেন এই এলআইসি রয়েছে
রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছে। আর এই এলআইসি এর প্রমোটার কারা? এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মানে এটা পুরোপুরি বুঝতে পারছেন একটা সরকারি কোম্পানি, সরকারের কাছেই 94% স্টেক রয়েছে। আর যেসব কোম্পানিতে 75%-এর বেশি স্টেক থাকে সেগুলোতে এই রিস্ক একটা থাকে যে বারবার স্টেক সেল করতে হয় এই 75%-এর যে ক্রাইটেরিয়া সেটাকে মেনটেন করার জন্য। এবং এই ব্যাপারেই এই যে আইডিবিআই ব্যাংক তারা প্ল্যান করছিল তারা তাদের স্টেক সেল করতে পারে, কিন্তু দেখতে পাচ্ছেন এই লো প্রাইস বিডের কারণে এই যে স্টেক সেল সেটাকে গভর্নমেন্ট স্ক্র্যাপ করে দিতে পারে, মানে বাতিল করে দিতে পারে। অর্থাৎ পরবর্তীকালে এই যে স্টেক সেল সেটা আবার হতে পারে। বর্তমানে এই কম প্রাইসের জন্য এই যে স্টেক সেল সেটা গভর্নমেন্ট ক্যান্সেল করতে পারে এই খবরে, এই রিপোর্টে এই স্টকটা এত বেশি পড়ে গেছে। এরপরে যখন মার্কেটের কন্ডিশন আবার ঠিকঠাক হবে তখন গভর্নমেন্ট আবার এই স্টেক সেলের জন্য চিন্তা ভাবনা করতে পারে। এবং দেখুন স্টেক সেল হলেও মানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের কাছে কত বড় স্টেক রয়েছে। এই শেয়ার কিন্তু পড়তোই, কারণ স্টেক সেল হলে কি হতো, এই ওএফএস এর মাধ্যমে স্টেক সেল হতো। আর এই ওএফএস হলে কিছুটা কম প্রাইসেই হয়, কিন্তু সেখানে যে দুখানা বিডি লেগেছিল সেগুলো কিন্তু অনেকটা ডিসকাউন্টে লেগেছিল এবং সেই কারণের জন্য গভর্নমেন্ট এটাকে বাতিল করেছে। এরপরে বন্ধন ব্যাংক 7.60% পড়েছে। তারপরে হ্যাপিয়েস্ট মাইন্ড 3.90% ডাউন। দেববাণী ইন্টারন্যাশনাল এটা পড়েছে 4%-এর উপরে। তারপরে ট্রান্সফরমার রেক্টিফায়ার্স 3.97% ডাউন হলো। আদানি টোটাল গ্যাস এটা পড়েছে 7.32% এবং এই জিইসি এটা প্রায় 0.5% পড়েছে। আর এরপরে যদি নিফটি ফিফটির কথা বলি, আজকে দেখতে পাচ্ছেন 30টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 20টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। মানে যে ব্রড মার্কেট তার তুলনায় এখানের পরিস্থিতি আলাদা। এই যে ইন্ডেক্স রয়েছে এখানে কিন্তু বাড়া শেয়ারের সংখ্যা বেশি, কিন্তু আমরা নর্মাল মার্কেটে দেখেছিলাম এই বাড়া শেয়ারের সংখ্যা অনেকটাই কম। অর্থাৎ এই যে তেজি সেটা বলতে পারেন মূলত এই ইন্ডেক্স স্পেসিফিক এসেছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, এই আল্ট্রাটেক সিমেন্ট দেখতে পাচ্ছেন 4.46% বেড়েছে। তারপরে গ্রাসিম বেড়েছে 3.44%, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 3.34%, ইটার্নাল 3.16% এবং ট্রেন বেড়েছে 2.68%। আর পরাশারের লিস্টে কোনগুলো রয়েছে, বেল দেখতে পাচ্ছেন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেখানে ডিফেন্স সামগ্রীর চাহিদা তৈরি হওয়ার কথা সেখানেও এটা পড়ে গেছে, 2.48% ডাউন হয়েছে। ম্যাক্সেল পড়েছে 2.32%, উইপ্রো 1.79% পড়া, কোল ইন্ডিয়া পড়েছে 1.71% এবং এই ওএনজিসি এটাই 1.5%-এর কাছে পড়ে বন্ধ হয়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।